হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। ঘরে একটা নাইট ল্যাম্প জ্বলছে। মাঝে মধ্যে বাইরে থেকে নিশাচর পাখির ডাক ভেসে আসছিল, কিন্তু আমার পাশের বিছানাটা খালি, দেখি মুক্তি নেই। ভাবলাম হয়তো বাথরুমে গেছে। রাত তখন 2টো, আর এমন ঠান্ডা যে লেপের ভেতর থেকে বের হতেও ইচ্ছে করছে না। আবার ভাবলাম হয়তো জল খেতেও যেতে পারে। 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমে চোখ বুজে এলো। প্রায় আধ ঘন্টা পরে আবার আচমকা ঘুম ভাঙল। এখনও বিছানাটা খালি। বুকের ভেতর হালকা একটা অস্বস্তি জাগলো। ঘরের জানলা দিয়ে স্ট্রিট লাইটের হালকা হলুদ আলো ভেতরে এসে পড়ছিল। আমি উঠে বাথরুমের দিকে এগোলাম। ঠিক তখনই ভেতর থেকে খুব নিচু স্বরে ফিসফিস করার আওয়াজ ভেসে এলো। মনে হলো কেউ খুব সাবধানে খুব আস্তে কথা বলছে, যেন কারোর সঙ্গে কথা বলাটা লুকিয়ে রাখতে চাইছে। আমার কৌতূহল একটু বেড়ে গেল। আমি মন দিয়ে শোনার চেষ্টা করলাম। কারো গলার আওয়াজ ছিল, কিন্তু বুঝতে পারলাম না মুক্তি ফোনে কথা বলছে নাকি সামনাসামনি কারোর সঙ্গে। আমার পা যেন নিজে থেকেই দরজার দিকে এগিয়ে যায়। আমি দরজায় নক করার জন্য হাত তুলেছি। ঠিক তখনই আওয়াজটা একেবারে থেমে গেল, আর পরের মুহূর্তে দরজাটা এক ঝটকায় খুলে গেল। মুক্তি সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই মুখটা যেন ফ্যাকাশে হয়ে ওঠে। এক মুহূর্তে আমার দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে নেয়। কোনো কথা না বলে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। ব্যাপারটা কী ছিল? কার সঙ্গে কথা বলছিল? আর আমার শব্দ পেতেই বা এত ভয় পেয়ে গেল কেন? সেই রাতে আমাদের দুজনের মধ্যে যে দূরত্ব ছিল সেটা যেন হঠাৎ করে আরও বেড়ে গেল। কিন্তু সেই রাত, সেই ফিসফিস করে কথা বলা, সেই আতঙ্কিত মুখ আমার মনে একটা সন্দেহের মতো গেঁথে রইল। আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত একদিন মাকে সব বলেই ফেললাম। মা প্রথমে শান্ত ছিলেন, তারপর হঠাৎই রাগে ফেটে পড়লেন। এসব কি চলছে? রাতের বেলা ফিসফিস করে কথা, কার সঙ্গে এত কথা? আর নয়, এবার আমি নিজেই ওর বাড়ির লোকেদের সঙ্গে কথা বলবো। সেই সন্ধ্যাতেই মা ফোন করেছিলেন আমার শ্বশুর মশাইকে, আর পরের দিন সবাই আসবে বলে ঠিক হয়ে গেল। সেদিনের বৈঠকের আলোচনায় আমাদের বাড়ির পরিবেশ যেন অন্য রকম হয়ে উঠেছিল। মুক্তি ওর বাবা মায়ের সঙ্গেই বসেছিল। মুখটা একেবারে আবেগহীন, যেন সমস্ত অনুভূতি কেউ মুছে দিয়েছে। মা কথাটা শুরু করলেন, বিআই মশাই, আপনার মেয়ে বিয়ের পর থেকে রাত জেগে কারোর সঙ্গে কথা বলে, নিজের স্বামীর সঙ্গেও দূরত্ব বজায় রাখে। আসলে ব্যাপারটা কি? বিয়ের আগে কি আপনার মেয়ের সঙ্গে কারো সম্পর্ক ছিল? আমার স্ত্রী মাথা নিচু করে বসেছিল। ওর বাবা আমার মায়ের কথা মন দিয়ে শুনলেন। তারপর মেয়ের দিকে তাকিয়ে বললেন, চল মা, বাড়ি চল। ঘর জুড়ে এক নিস্তব্ধতা নেমে আসে। যাওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে আমার মাকে বললেন, একটা কথা বলে যাচ্ছি, আপনি আমার মেয়েকে নিয়ে অনেক কিছু বললেন, কিন্তু নিজের ছেলেকে একবারও দেখলেন না। আমি চমকে উঠলাম। মায়ের মুখ রাগে সংকোচে লাল হয়ে উঠেছে। শ্বশুরমশাই আবার বললেন, সেদিন রাতে আমার মেয়ে আমার সঙ্গেই কথা বলছিল, কাঁদছিল। বলছিল বিয়ের 8 মাস হয়ে গেছে বাবা, অথচ স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্কই আমাদের নেই। আর হ্যাঁ, আপনার ছেলে হয়তো অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিল। আমার মেয়েকে আপনার ছেলে নিজে মুখে এসব কথা বলেছে। এক মুহূর্তে মনে হলো ঘরটা যেন কেঁপে ওঠে। মা নির্বাক, হতবম্ব, আমি স্তব্ধ। মুক্তি আমার সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু এত মাসের মধ্যেই প্রথমবার ওর মুখে আমি সত্যিকারের কষ্ট দেখতে পেলাম। ওর বাবা বলেন, চল মুক্তি। আরও একটা কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। মা মুক্তিকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু ওর বাবা ওর হাত তখন শক্ত করে চেপে ধরেছিল। মুক্তি চলে যাওয়ার পর বাড়িটা যেন অদ্ভুত এক শূন্যতায় ভরে গেল। মা আমার ঘরে এসে রাগের স্বরে বললেন, এই আবার নতুন কি গল্প অমিত? তুই নাকি অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিলি? আমি সব সত্যি কথা খুলে বললাম মাকে। বিয়ের আগে আমি স্নেহাকে ভালোবাসতাম, কিন্তু সেই সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। স্নেহা আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর হঠাৎই স্নেহার ফোন আসে, বলে ওর বিয়ে ভেঙে গেছে। তারপর স্নেহা আমাকে চাপ দিতে শুরু করে, কিন্তু তখন আমার আর মুক্তির বিয়েটা আটকানো সম্ভব ছিল না। আমি স্নেহার সঙ্গে কথা বলতাম ঠিকই, সম্পর্ক শেষ
করে দেওয়ার কথাও ভাবছিলাম, কিন্তু সেটা করতে পারছিলাম না। আর সত্যি কথা বলতে আমি কোনোদিনই মুক্তিকে স্ত্রীর মতো সম্মান বা ভালোবাসা দিতে পারিনি। মা আমার কথা শুনে আমাকেই দোষী সাব্যস্ত করে ঘর থেকে বেরিয়ে যায়। মাঝে কয়েকটা মাস পেরিয়ে গেল, আমার আর মুক্তির আর কোনো কথা হয়নি, না ফোন না মেসেজ, শুধু আছে এক দীর্ঘ নীরবতা। রাতগুলো এত লম্বা মনে হতে লাগলো যে ঘুমও আসতো না। নিদ্রা দেবীও যেন আমার ওপর অভিমান করে বসে আছে। একদিন আমি সিদ্ধান্ত নিলাম আমি মুক্তির সঙ্গে দেখা করতে যাব, ওর সঙ্গে কথা বলতে হবে। পরের দিনই মুক্তির বাড়িতে পৌঁছালাম। বাড়ির দরজা খুললেন ওর বাবা। আমাকে দেখে ওনার মুখের চোয়াল শক্ত হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, এখানে কেন এসেছো? আমি ধীরে বললাম, একটা সুযোগ চাইতে, আমার স্ত্রীর কাছে আর আপনার কাছেও। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর ভেতরে যেতে দিলেন। মুক্তি ঘরে একা বসেছিল, চোখের নিচের কালো দাগগুলো আরও গাঢ় হয়ে উঠেছে। যে মেয়েটা একসময় সবসময় হাসি খুশি থাকতো, সে এখন যেন নিঃশব্দে এক পাথরের ছায়ামূর্তি হয়ে গেছে। আমার পায়ের শব্দেও মুখ তুলে তাকালো। না কোনো রাগ, না কোনো অভিযোগ, শুধু এক অদ্ভুত ক্লান্তি। আমি ধীর গলায় বললাম, মুক্তি, আমাকে আর একটা সুযোগ দাও, আমাকে ক্ষমা করে দাও। হয়তো আমি তোমার সঙ্গে ঠিক মতো কথা বলতে পারিনি, হয়তো তোমাকে বুঝতে পারিনি, তোমাকে অনেক কথা বলার ছিল, আমিও তোমাকে বলতে পারিনি। হয়তো তুমিও আমাকে ভুল বুঝেছিলে, কিন্তু ভুলটা আমাদের দুজনেরই ছিল। ও কিছুক্ষণ শুধু আমার দিকে তাকিয়ে রইল, তারপর দু চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ল। ওকে কাছে টেনে ওর অশ্রুসিক্ত দু চোখে চুম্বন দিয়ে বললাম, যা কিছু অতীতে ঘটে গিয়েছে সেই বিষয় নিয়ে আমরা আর কোনো দিন কথা বলবো না। আমরা দুজনে আবার নতুন করে ভালোবাসার বিশ্বাস দিয়ে নতুন জীবন শুরু করেছিলাম। এরপর কেটে গেছে 10টা বছর। আজ আমি 2 সন্তানের বাবা। সকালে ঘুম ভাঙে ছেলে মেয়ের চিৎকারে। আমার এই ছোট্ট সুখের সংসারের মাঝখানে দাঁড়িয়ে যখন মুক্তিকে দেখি, তখন মনে হয় মানুষ সত্যি দ্বিতীয় সুযোগ পেলে জীবন বদলে যেতে পারে। সেদিন যদি মুক্তি আমাকে আর একটা সুযোগ না দিত, তাহলে হয়তো আজকের এই সংসার, এই শান্তি, এই ভালোবাসা কিছুই থাকতো না। আমি আজও মুক্তির কাছে কৃতজ্ঞ, কারণ ও শুধু আমাকে ক্ষমাই করেনি, ও ভেঙে যাওয়া একজন মানুষকে আবার ভালোবাসতে শিখিয়েছে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।